আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু আপডেট। প্রথমেই জানাবো, ইসরায়েলি হামলায় একদিনে আরও প্রাণ গেল ৪০ জন নিরীহ ফিলিস্তিনির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে আরও নতুন করে ৪০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১০০-র উপরে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। এরপর জানাবো, ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে ১০ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুটির মধ্যে গুলি বিনিময় হচ্ছে। এরই মধ্যে পাকিস্তান ভারতকে হুঁশিয়ারি দিয়েছে তারা ভারতে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালাবে। এদিকে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ফরওয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আরও ১৬টি ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে ১,০০০-এর বেশি জন সহ সব ইউনিটে মোট ৭০,০০০ সদস্য থাকবে। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে। এবারে জানাবো, দেশে যারা আছেন হাসনাতকে বুকে জড়িয়ে আগলে রাখুন বললেন পিনাকি। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার নির্দেশেই আলেমদের হত্যা করা হয়েছিল। ১৩ই মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে ৯৩ জন নিরীহ আলেমকে হত্যা করেছিল তৎকালীন সন্ত্রাসী বাহিনীরা। শেখ হাসিনার নির্দেশেই সেখানে ৯৩ জন নিরীহ আলেম হত্যা হয়েছিল, যার মাস্টারমাইন্ড সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের তৎকালীন সন্ত্রাসী বেনজির আহমেদের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছিল। পরবর্তীতে তারা এই হত্যাকাণ্ডের কথা সামনে এনে বিভিন্ন সময় উল্লাস করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও নিরীহ ৪০ জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে আরও ৪০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে শতাধিক। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটির মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২,৫৩৫ জনে পৌঁছে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১২৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে সংঘর্ষের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৮,৪৯১ জনে পৌঁছেছে। ফলে মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১,২০০ মানুষকে হত্যা করে এবং প্রায় ২৫১ জন জিম্মিকে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং তার মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। গত
দেড় বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 52,495 জনে এবং 1,18,336 জনে। এই নিহত এবং আহতের সংখ্যা 56% নারী ও শিশু। তবে বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই 18 মার্চ থেকে ফের আবার গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার। দ্বিতীয় দফায় আগ্রাসনে 2,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়াও আহত হয়েছে 5,000-এর বেশি মানুষ। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিল পাকিস্তান। কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আর এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা 10 দিন ধরে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন আবহে ভারতকে এবার কড়া বার্তা দিয়েছে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিল জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহের বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ যুদ্ধ সামরিক অস্ত্রাগার ব্যবহার করবে। আজ রাশিয়ার ব্রডকাস্টার আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। মাস্কোটে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কূটনৈতিক আরও দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাই আমাদের ধারণা এই হামলাটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন। কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ ভারত যে সিন্ধু নদের পানি চুক্তি বন্টন বন্ধ করেছে একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা। খালিদ জামালি সতর্ক করে বলেছেন, নিম্নাঞ্চলের নদীর পানি দখল, প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে এবং এর জবাব সম্পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে। এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি লঙ্ঘন করে ভারত সিন্ধু নদের উপর কোনো অবকাঠামো নির্মাণ করলে তাতে হামলা চালাবে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ফরওয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আরও 16টি ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে 1,000-এর বেশি জওয়ানসহ সব ইউনিটে মোট 17,000 সদস্য থাকবে। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে। সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদন মিললেই বিএসএফ এর জন্য এটি একটি বড় ধরনের শক্তি বৃদ্ধি। গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পূর্ব সীমান্তে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার একাধিক সেনা নিহত হওয়ার পর পাকিস্তান সীমান্তে নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএসএফ। নিরাপত্তা সংক্রান্ত সূত্র জানিয়েছে, শীঘ্রই 16টি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন পেতে যাচ্ছে বিএসএফ। সব ব্যাটালিয়নে আগামী কয়েক বছরের মধ্যেই গঠন করা হবে। তবে এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আশা করা হচ্ছে খুব দ্রুত এসব অনুমোদন দেওয়া যাবে। বর্তমান বিএসএফ এর মোট 193টি ব্যাটালিয়ন রয়েছে। এগুলোর প্রত্যেকটি রয়েছে 1,000-এর বেশি সদস্য। নতুন ব্যাটালিয়নগুলোতে গঠিত হলে এতে যুক্ত হবেন প্রায় 17,000 নতুন জওয়ান। তারা বাংলাদেশ ও ভারত সীমান্তে ব্যাপক নিরাপত্তা বাড়াচ্ছে। শেখ হাসিনা নির্দেশে আলেমদের হত্যা করা হয়েছে। দিনটি সামনে এলেই মানুষের বুকে কাঁপন ধরে যায়। বিশেষ করে দেশের আপামার আলেম সমাজের হৃদয় শুরু হয় রক্তক্ষরণ। সাদা মনেরই ওই মানুষগুলো সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার চাল বুঝতে না পেরে অকাতরে জীবন দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের দমাতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। সেই রক্তের ঋণ এখনও শোধ হয়নি। 2013 সালের 5 ও 6 মে
মতিঝিলের শাপলা চত্বরে রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি সাধারণ সমাবেশ ঠেকাতে পুরো রাষ্ট্রযন্ত্র উঠে পড়ে লেগে। দিনের আলোতে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যগুলোরা আলেমদের উপর বেপরোয়া হামলা, গুলি আর নির্যাতন শুরু করে পথে পথে রক্তাক্ত করা হয় তাদের লাশ। আর ভীতিকর অবস্থায় তৈরি হয় সবার মনে নজিরবিহীন ভয় ধরিয়ে দিয়ে শাপলা চত্বর থেকে আলেমদের নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা করে। গুলির মুখেও ১৩ দফা দাবি বাস্তবায়নে তারা শাপলা চত্বরে রাতে অবস্থান করছিলেন। কিন্তু দিন শেষে রাত ঘনিয়ে এলে তারা নির্যাতনের ধরন পাল্টায়। তখন পুলিশের সেই কুখ্যাত সন্ত্রাসী বেনজির আহমেদের চেষ্টায় বেপরোয়া গুলি ছুটতে থাকে তারা। জীবন বাঁচাতে তারা দিক বিদিক ছুটে পালাতে থাকে। গুলির মুখে পড়ে নানা বয়সী আলেমরা। এক বিভীষিকাময় রাত তাদের উপর নেমে যায় ৫ই মে শাপলা চত্বরে। হেফাজতের নেতাকর্মীদের কথা, আলেমদের নির্মূলের নির্দেশদাতা শেখ হাসিনার ইচ্ছা পূরণে পুলিশের তৎকালীন আইজিপি ও ডিএমপি কমিশনার, র্যাব ডিজি সহ অনেক কর্মকর্তা সেই নিষ্ঠুর নির্যাতনার খুনের দিনটিকে অপারেশন সিকিউর শাপলা হিসেবে অভিহিত করে উল্লাস করেছেন। বর্তমানে সেসব কুখ্যাত মাফিয়ারা বিদেশে পলাতক রয়েছে, কেউ বা আবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। তারাই সে শাপলা চত্বরে ৯৩ জন আলেমকে হত্যা করেছিল।